আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। বাংলাদেশের রাজনীতিতে আদর্শিক রাজনৈতিক দল কয়টি? এক বাক্যে উত্তর দেওয়া যায়, বাংলাদেশের রাজনীতিতে আদর্শিক রাজনৈতিক দল মূলত দুইটি। এক, বাংলাদেশ আওয়ামী লীগ। দুই, বাংলাদেশ জামায়াত ইসলামী। এই কথা শোনার পর বিএনপির ভাই বোনেরা অনেক রাগ করবেন, অনেকেই প্রশ্নবাণে জর্জরিত করবেন, কিন্তু এটাই সত্য। বাংলাদেশ আওয়ামী লীগ আদর্শিকভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বাংলাদেশের জন্মদাতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এগুলা বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শিক ভিত। অন্যদিকে জামায়াত ইসলাম আওয়ামী লীগের ঠিক উল্টো মেরুতে অবস্থান করে, অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। তাদের আদর্শ হচ্ছে ইসলামী শরিয়া আইন খেলাফত প্রতিষ্ঠা করা, অর্থাৎ মৌলবাদী যে আদর্শটা। বাংলাদেশ আওয়ামী লীগ প্রগতিশীল আদর্শে বিশ্বাস করে, জামাত প্রতিক্রিয়াশীল আদর্শে বিশ্বাস করে। এর মাঝে আরেকটা বড় রাজনৈতিক দল বিএনপির মূলত কোনো আদর্শিক জায়গা নেই, কোনো আদর্শিক অবস্থান নেই। একটা সময় বিএনপি অনেকটা বেকায়দায় পড়বে, বিএনপি অনেকটা ভেঙে যাবে, কয়েকটা ভাঙন সৃষ্টি হবে বিএনপিতে, কিন্তু এই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে কোনো ভাঙন আপনারা কখনো দেখবেন না। বাংলাদেশের রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, কাউকে যদি ধ্বংস করতে চাও তবে প্রথমেই তার অর্থনৈতিক অবস্থাকে ভঙ্গুর করে ফেলো। কাউকে যদি ধ্বংস করতে চাও, অর্থনৈতিকভাবে তাকে বিপর্যস্ত করো, সে অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। জামাত কিন্তু এই ধারায় খুব চমৎকারভাবে বিশ্বাস করে। 5 আগস্টের সেই জঙ্গি আন্দোলনের পর যখন সরকার পতন হলো, এরপর পরিকল্পিতভাবে বেক্সিমকো গ্রুপ, গাজী গ্রুপের মতো অসংখ্য শিল্প প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং বেক্সিমকো গ্রুপ, গাজী গ্রুপ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠান ছিল। এইরকম অসংখ্য প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, যেটা করেছে জামাত। করিয়েছে বিএনপিকে দিয়ে, বাট এটার পরিকল্পনা করেছে জামাত। বাংলাদেশের রাজনীতিতে জামাত কেন এত শক্তিশালী? বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামীর অর্থের যোগানদাতা কারা? এই প্রশ্নগুলো কখনো আপনাদের সামনে এসেছে? আপনারা অনেকেই যদি ভেবে থাকেন মধ্যপ্রাচ্য থেকে জামায়াত ইসলাম ব্যাপক একটা ফান্ড পেয়ে থাকে, সেই ফান্ড দিয়ে তারা মূলত বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জামাত অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সেই লিল্লা ফিতরার টাকা দিয়ে, তাহলে ভুল ভাবছেন। বাংলাদেশে জামায়াত ইসলামীর যতগুলা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটা সেক্টরে এরকম প্রতিষ্ঠান না বিএনপির আছে না আওয়ামী লীগের আছে। জামাত খুব চমৎকারভাবে তাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে এমন অসংখ্য প্রতিষ্ঠান সৃষ্টি করেছে, যেসব প্রতিষ্ঠানে তাদের নিজেদের লোকজনকে তারা নিয়োগ দিয়েছে, তারা চাকরি দিয়েছে, তারা সেইখান থেকে তাদের মতাদর্শের লোকদেরকে বের করে এনেছে তাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার জন্য। ঠিক তেমনি একটা প্রতিষ্ঠানের নাম আদ্দিন হসপিটাল, মগবাজার। এই হসপিটালে 6 জন নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এরপর সেই হসপিটালের মালিক তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় কারণ দর্শানোর নোটিশ দেয়। সেই নোটিশের যে বক্তব্য, সেইটাতে তারা সন্তুষ্ট না হয়ে আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করে দিয়েছে। এরপর থেকে বাংলাদেশের জামায়াতের যতগুলা বুদ্ধিজীবী, লেখক, কলামিস্ট ইত্যাদি ইত্যাদি আছে, এরা ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছে। কেন জামাতের এই প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হলো? ইতিহাসে এর আগেও তো অনেক প্রতিষ্ঠান, অনেক হসপিটাল এরকম হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল। তাদের অবহেলার কারণে অনেক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে, অনেক বৃদ্ধ মৃত্যুর ঘটনা ঘটেছে, অনেক মধ্যবয়স্ক মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু কখনো হসপিটালের লাইসেন্স বাতিল করা হয়নি। এবার বিএনপি কেন করলো? সত্যি কথা বলতে এই জন্য বিএনপিকে একটা ধন্যবাদ, যদিও এটা সাজানো একটা নাটক হতে পারে, তারপরও ধন্যবাদ দিলাম। কারণ এই ঘটনা যদি আওয়ামী লীগের আমলে ঘটতো, কখনোই আদ্দিন হসপিটাল তাদের লাইসেন্স বাতিল করা হতো না। জামাতের বদমাইশগুলা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের জামাত মতাদর্শের কাউকে না কাউকে ম্যানেজ করে এই হসপিটালের লাইসেন্স কোনোভাবে টিকিয়ে রাখতো। এটা সত্য, যে যেভাবে ব্যাখ্যা করেন এটা সত্য। আওয়ামী লীগের আমলে আদ্দিন হসপিটালের লাইসেন্স 6 জন নবজাতক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কখনোই বাতিল হতো না। দেখেন, আদর্শ কখনো ধ্বংস করা যায় না, আদর্শকে কখনো মুছে ফেলা যায় না। কোনো না কোনো ভাবে আদর্শিক সেই জায়গা থেকে কেউ না কেউ দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের আদর্শ কেউ কখনোই মুছে ফেলতে পারবে না। একইভাবে জামায়াত ইসলামীর এই প্রতিক্রিয়াশীল আদর্শ, এই জিহাদি মতাদর্শ, এই জিহাদি মানসিকতা কখনোই আপনারা পরিবর্তন করতে পারবেন না, কখনোই চিরতরে মুছে ফেলতে পারবেন না। তবে বাংলাদেশ থেকে জামায়াতকে নিশ্চিহ্ন করার জন্য অবশ্যই কোনো না কোনো পন্থা আছে। প্রথমে জামাতকে অর্থনৈতিকভাবে ধ্বংস করতে হবে। বিগত 16 বছরে আওয়ামী লীগ দেশ উন্নত করেছে,
বিএনপি কোন ঠাসা হয়েছিল, কিন্তু জামাত আওয়ামীপন্থী অনেক বড় বড় বুদ্ধিজীবী, অনেক বড় বড় রথী মহারথীদের সাথে মিশে তাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো ছিল প্রত্যেকটা সেক্টরে তারা যেভাবে তাদের লোকজনদেরকে কাজে লাগিয়েছে, তাদের মতাদর্শের লোকজনদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে এনেছে, তাদেরকে প্যাট্রোনাইজ করেছে, তাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করেছে। শিবির কেন এত শক্তিশালী সংগঠন? কেন? তারা গুপ্ত, ঠিক আছে, বাট সকল মেধাবী শিক্ষার্থী ম্যাক্সিমাম দেখবেন শিবির মতদর্শী গত 15 বছর থেকে। কেন? কারণ দেশের প্রত্যেকটা প্রান্ত থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে শিবির তাদের অন্তর্ভুক্ত করেছে, তাদেরকে বিনামূল্যে পড়াশোনার বন্দোবস্ত করে দিয়েছে, স্কলারশিপ দিয়ে দেশের বাইরে পাঠিয়েছে। এইরকম অসংখ্য কর্মযোগ্য জামাত শিবির করেছে তাদের নিজস্ব প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। বাংলাদেশে আগেই বললাম জামাতের যতগুলা প্রতিষ্ঠান আছে এর অর্ধেক কেন, এর 1 ভাগ প্রতিষ্ঠান আওয়ামী লীগের নাই, বিএনপির নাই। আসেন আজ এই ভিডিওতে জামাতের সব প্রতিষ্ঠান, মোটামুটি শতকরা 80% প্রতিষ্ঠানের নাম আমি আপনাদেরকে বলি। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা জামাত নিয়ন্ত্রিত। এই প্রতিষ্ঠানগুলোর নাম আপনারা শুনেন, জেনে রাখেন, ভবিষ্যতে কাজে দেবে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে অনেক বেশি কাজে দেবে এই প্রতিষ্ঠানগুলোর নাম। জামায়াতের অর্থনৈতিক মডেল এবং ইসলামী অর্থনীতি বাস্তবায়নের অন্যতম ভিত্তি ছিল এই প্রতিষ্ঠানগুলা। ইসলামী ব্যাংক বাংলাদেশ জামায়াতের অর্থায়নে পরিচালিত এবং মধ্যপ্রাচ্যের অর্থায়নে পরিচালিত হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানি, এইটাও জামায়াতের প্রতিষ্ঠান। কেয়ারি গ্রুপ, এই গ্রুপ জামায়াতের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রাজাকারের বাচ্চা মীর কাসেম আলী, তার হাত ধরে আবাসন এবং পর্যটন খাতের এই বৃহৎ কেয়ারি গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর এটার পরিচালনার দায়িত্ব সেই সময় থেকে পালন করে আসছে জামায়াত ইসলাম। এছাড়াও কেয়ারি লিমিটেড প্রতিষ্ঠানের অন্তর্গত রিয়েল এস্টেট কোম্পানি, কেরি প্লাজা শপিং মল, কেয়ারি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি লিমিটেড, এটার মাধ্যমে জাহাজ এবং অসংখ্য বাস বাংলাদেশের বৃহৎ রুটগুলাতে চলাফেরা করে। ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এইটা ইবনে সিনা ট্রাস্টের অধীনে পরিচালিত দেশের অন্যতম বৃহৎ ঔষধ প্রস্তুতকারক কোম্পানি। এরপর হাসপাতাল এবং মেডিকেল কলেজ, এই সেক্টরে জামাত মারাত্মকভাবে এগিয়েছে, মারাত্মকভাবে প্রভাব বিস্তার করেছে। বাংলাদেশের নামকরা যেসব হসপিটাল আপনারা চিকিৎসা সেবা নেন, অধিকাংশ জামাতিদের। এই চিকিৎসা খাতকে জামায়াত তাদের সাংগঠনিক বিস্তারের অন্যতম সেক্টর হিসেবে বেছে নিয়েছিল। এই সেক্টরে ইবনে সিনা ট্রাস্ট এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশন তাদের মূল চালিকা শক্তি। ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, কল্যাণপুর, ঢাকা, ইবনে সিনা বিশেষায়িত হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা, ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টার, ধানমন্ডি, ঢাকা, ইবনে সিনা মেডিকেল ইমেজিং সেন্টার, জিগাতলা, ধানমন্ডি, ঢাকা, ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউট, কল্যাণপুর, ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, উত্তরা, বাড্ডা, মিরপুর, মালিবাগ, সাভার, যশোর, বগুড়া, চট্টগ্রাম, রাজশাহী, নোয়াখালী, ফেনী সহ বাংলাদেশের একাধিক জেলায় এই প্রতিষ্ঠানের শাখা রয়েছে, কার্যালয় রয়েছে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের অধীনস্থ আরো যেসব প্রতিষ্ঠান জামাত পরিচালনা করে: ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহী, ইসলামী ব্যাংক হাসপাতাল, কাকরাইল, মতিঝিল, মুগদা, মিরপুর, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল, সাতক্ষীরা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, রংপুর, দিনাজপুর সহ আরো একাধিক জেলায়। ইসলামী ব্যাংক ফিজিওথেরাপি এবং পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্র। এছাড়াও আরো অন্যান্য হসপিটালগুলোর তালিকায় আদ্দিন হসপিটাল, আল আরাফা হসপিটাল, ঢাকা, রেটিনা মেডিকেল সেন্টার, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান: জামায়াত শিবিরের একাডেমিক এবং ছাত্র রাজনীতি বিস্তারের অন্যতম বড় ক্ষেত্র ছিল তাদের নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানগুলা, যেমন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা চট্টগ্রামে অবস্থিত, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এই প্রতিষ্ঠানের শাখা 2টা জায়গায় আছে, ধানমন্ডি এবং গুলশানে, এবং এইখানে আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষা দেওয়া হয়। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত জামাতের একটি প্রতিষ্ঠান। পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, ফেনী সহ বাংলাদেশের প্রায় 30টা জেলার উপরে এই স্কুলের শাখা রয়েছে। এই স্কুল সম্পূর্ণরূপে জামায়াত শিবিরের নেতাদের ট্রাস্টের অধীনে পরিচালিত হয়।
দারুল আরকাম ও নুরুল উলুম মাদ্রাসা বাংলাদেশ ইসলামিক সেন্টার। এটা জামাতের ইসলামিক গবেষণা এবং ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান। কোচিং সেন্টার, কোচিং সেন্টার নিয়ে কয়েকটা কথা বলতে হয়। ফার্মগেট থাকতাম তো দেখতাম জামাত শিবির তাদের কোচিং সেন্টারগুলোতে জামাতি মতাদর্শের ছেলে মেয়েদেরকে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা দিত, কোচিং এ ক্লাস দিত, কোনো পয়সা লাগতো না। তাদের আলাদা মেস ছিল, সেখানে জামাতের শিক্ষার্থীদেরকে রাখা হতো এবং পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে সেই মেধাবী শিক্ষার্থীগুলা সেসব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে জামাতের আদর্শ বিস্তার করার জন্য যথেষ্ট শক্তিশালী ভূমিকা রাখতো, যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে হয়ে গেছে বাংলাদেশ জামায়াতি বিশ্ববিদ্যালয়। মানেন বা না মানেন, এটা সত্য। কোচিং সেন্টারের ব্যবসায় জামাত কতটা লাভবান এটা আপনারা কল্পনা করতে পারবেন না। সারা দেশে জামাতের যেসব কোচিং সেন্টার আছে তার মধ্যে অন্যতম রেটিনা মেডিকেল কোচিং করানো হয় এটাতে, এবং এটা পরিচালনা করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা, অর্থাৎ মেধাবী যেই সব ছাত্র শিবিরের নেতাকর্মী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে তারা এই কোচিং গুলাতে ক্লাস নেয়। ফোকাস, এটা বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার, শিবির নিয়ন্ত্রিত, শিবির পরিচালিত। রেডিয়েন্ট বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। কনসেপ্ট ইঞ্জিনিয়ারিং ভর্তি কোচিং, শিবির নিয়ন্ত্রিত। ইন্ডেক্স এবং ক্রিসেন্ট বিভিন্ন জেলাভিত্তিক কোচিং সেন্টার যেগুলা শিবিরের নেতাকর্মীরা পরিচালনা করে। এরপর আসেন মিডিয়া, অর্থাৎ টেলিভিশন, পত্র পত্রিকা, প্রকাশনা। দলের আদর্শ প্রচার এবং রাজনৈতিক প্রপাগান্ডার জন্য দিগন্ত মিডিয়া কর্পোরেশন সহ বেশ কিছু মিডিয়া হাউস গড়ে তুলেছিল জামায়াত ইসলামী। মীর কাসেম আলী রাজাকার তার অর্থায়নে প্রতিষ্ঠিত হয়েছিল দিগন্ত টেলিভিশন, যদিও 2013 সালে এটার প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। 5 আগস্টের পর আবার সেটার প্রচার আমরা দেখতে পাচ্ছি চালু হয়েছে। ইসলামিক টিভি, এইটাও প্রচার বন্ধ করা হয়েছিল, এখন আবার সেটা চালু হয়েছে। পত্রিকা দৈনিক নয়া দিগন্ত, এটাকে আমরা জামাত দিগন্ত বলি কারণ এটা জামায়াত ইসলামের মুখপাত্র হিসেবে কাজ করে। দৈনিক সংগ্রাম, এটাও জামাতের মুখপাত্র হিসেবে কাজ করে। সাপ্তাহিক সোনার বাংলা, শীর্ষবিন্দু এবং জাস্ট নিউজ, এটাও জামায়াত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, অর্থাৎ জামাতের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। প্রকাশনা সংস্থা আধুনিক প্রকাশনী, জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদী তার বই এবং জামাতের আরো যা কিছু আছে জামাতকে প্রমোট করে লেখা সকল বই এই প্রকাশনা সংস্থা থেকে জামায়াত ইসলামী বের করে। শতাব্দী প্রকাশনী এবং সাইম প্রকাশনী, এই দুইটাও জামায়াত ইসলামের প্রকাশনা সংস্থা। এছাড়াও সারা বাংলাদেশে জামায়াতের আরো শত শত প্রতিষ্ঠান আছে, যেসব প্রতিষ্ঠান থেকে জামাত একইভাবে অর্থ উপার্জন করে, ব্যাপক অঙ্কের অর্থ উপার্জন করে। পাশাপাশি এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে তারা তাদের রাজনৈতিক আদর্শ বিভিন্নভাবে ছড়িয়ে দেয়। মজার বিষয় কি জানেন, যেই প্রতিষ্ঠানগুলোর নাম বললাম এইসব প্রতিষ্ঠানের জামাত তাদের আদর্শের বাইরের কোনো ব্যক্তিকে নিয়োগ দেয় না। এইসব প্রতিষ্ঠানে যারা চাকুরি করে এরা প্রত্যেকে জামাতি মতাদর্শের। এবং আরেকটা কথা বলি, এইসব প্রতিষ্ঠানে কর্মরত জামাতের সকল নেতা কর্মী সমর্থকরা কিংবা জামাতি মতাদর্শে যারা বিশ্বাস করে, এদের উপার্জনের অর্থাৎ এদের বেতনের একটা অংশ প্রতি মাসে এরা জামায়াতের ফান্ডে ডোনেট করে, জামায়াতের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য, জামায়াতের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার জন্য। তাহলে বুঝেন সাংগঠনিকভাবে জামাত ঠিক কতখানি এগিয়ে গেছে, সেই তুলনায় বিএনপি এবং আওয়ামী লীগ কতটা পিছিয়ে আছে। বাংলাদেশের রাজনীতিতে দুইটা বিস্ফোরা, এক জামাত, দুই বিএনপি। যদি জামাতকে নির্মূল করা যায়, জামাতকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে দেওয়া যায়, অর্থনৈতিকভাবে বিকলাঙ্গ করে দেওয়া যায়, সেই ক্ষেত্রে বিএনপি অনেকটা কোন ঠাসায় পড়বে। বাট একটা সময় গিয়ে বিএনপি এই মৌলবাদী মানসিকতা থেকে বের হয়ে আসতে পারবে, সম্ভাবনা আছে, আমি নিশ্চিতভাবে বলবো না। যদি বাংলাদেশে জামাতকে বিকলাঙ্গ করে দেওয়া হয়, জামাতের অর্থনৈতিক যেই সমৃদ্ধির জায়গাগুলো সেগুলো বিপর্যস্ত করে দেওয়া হয়, আই থিঙ্ক জামাত তাদের যে সাংগঠনিক গতিশীলতা, তাদের যে সাংগঠনিক ভিত, তাদের যে সাংগঠনিক পথ চলা, এটা অনেকটাই বাধাগ্রস্ত হবে এবং তাতে করে তারা তাদের যে রাজনৈতিক আদর্শ, প্রতিক্রিয়াশীল আদর্শ, জিহাদি আদর্শ, খেলাফতের আদর্শ, সেটা বাস্তবায়ন করতে পারবে না। আদ্দিন হসপিটালের মতো জামাতের সকল প্রতিষ্ঠানকে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা দেওয়া হোক, তাতে করে বাংলাদেশের রাজনীতি থেকে জামাতের মতো বিষাক্ত সাপ চিরতরে নির্মূল না হলেও বাংলাদেশের মানুষের জন্য হলেও এই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী অনেকাংশে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে বাধাগ্রস্ত হবে। সুতরাং সিদ্ধান্ত আপনাদের। ভবিষ্যতে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমার একটা আহ্বান থাকবে, জামাতকে আপনারা আদর্শিকভাবে কখনো নির্মূল করতে পারবেন না। জামাতকে
তাদের সাংগঠনিক গতিশীলতাকে, তাদের গুপ্ত আচরণকে বন্ধ করতে হলে অবশ্যই তাদের অর্থনৈতিক যে বিষয়গুলো আছে, যেসব প্রতিষ্ঠান আছে সেগুলোকে ক্রোক করতে হবে, সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের সম্পত্তি হিসেবে ঘোষণা করতে হবে। তাতে করে জামাত বাংলাদেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে এবং তখন আর বাংলাদেশে বসে কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভুয়া মিথ্যে স্লোগান দেবে না। তখন আর কেউ জিহাদ ঘোষণা করতে পারবে না। পকেটে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, জানেন তো। সুতরাং জামাতকে নির্মূল করতে হলে, তাদের আদর্শকে নির্মূল করতে হলে, তাদেরকে কুণ্ঠাসা করতে হলে অবশ্যই তাদের অর্থনৈতিক লাভবান যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দিতে হবে। কোনো হুমকি ধামকি দিচ্ছি না, কোনো ভায়োলেন্স না, পরিকল্পিতভাবে জামাতের সাথে খেলতে হবে, যেমনটা তারা 15-16 বছর যাবৎ আওয়ামী লীগের সাথে খেলেছে। এই টপিকগুলো শুনলেই আপনার মনে প্রশ্ন জাগবে যে কেন এসব নিয়ে আলাপ করতে বিরোধী দলীয় নেতার সঙ্গে আলাপ করতে যেতে হবে, যখন দেশে একটা ঐক্যবদ্ধ সংসদ এবং স্থিতিশীল সরকার আছে। তার মানে এই বিদেশি শক্তিগুলো কিছুতেই মনে করছে না এই সরকার 5 বছর মেয়াদ পার করতে পারবে, কিংবা এই বিদেশি শক্তিগুলো মনে করছে তারা 5 বছর মেয়াদের আগেই হয়তোবা এই সরকারকে তাদের ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে। এবং এখন এত ঘন ঘন প্রকাশ্য দৌড়াদৌড়ি দেখে বরং মনে হচ্ছে এরা আসলে মনে করছেন কিনা খুব শিগগিরই বিএনপি সরকার, তারেক রহমান সরকার, যে সরকারটাকে তারা পরে মেনে নিয়ে বসিয়েছেন, সে সরকারটাকে তাদের ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা যে কিছুতেই স্থিতিশীল বা শান্ত হয়ে উঠছে না, তার একটা প্রমাণ বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এসব পশ্চিমা দেশের রাষ্ট্রদূতদের দৌড়াদৌড়ি কিছুতেই থামছে না। মানে একটা দেশে একটা নতুন নবনির্বাচিত সরকার এসেছে এবং তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। তারপর পরিস্থিতিটা এমন হওয়ার কথা ছিল যে 5 বছর মেয়াদে যেহেতু একটি সরকার ক্ষমতায় আসে, সেহেতু সেই সরকারটি কেমন কার্যক্রম হাতে নেয়, কিভাবে সে সরকারের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করা যায়, সেসব দিকেই সকল দেশের নজর দেওয়ার কথা। কারণ ভুলে গেলে চলে না, আমরা যদিও বা বিদেশিদের মাতবরি আমাদের রাজনীতিতে খুব পছন্দ করি, মানে আমরা মনে করি তারাই আমাদের রক্ষায় বারবার এগিয়ে আসাটা খুব ভালো একটা কথা, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে, মানে এমনকি ভারতে, এই যে মাঝারি মানের চাকরি করা রাষ্ট্রদূতেরা কথায় কথায় মন্ত্রী, প্রধানমন্ত্রী, বড় বড় দপ্তরে ছুটে ছুটে যাবেন, সেটা একরকম অসম্ভব বলে বিবেচিত হয়। মানে এটা একেবারেই সম্ভব নয়। যুগ্ম সচিব পর্যায়ের এই কর্মকর্তাদেরকে ভারত সহ আত্মমর্যাদা সম্পন্ন দেশগুলো সে জায়গায় আটকে রাখে, মানে ওই স্তরের কর্মকর্তাদের সঙ্গে শুধু সাক্ষাৎ করতে দেয়। তার চেয়েও বড় কথা যেটা মনে রাখা প্রয়োজন, যে কেন এই রাষ্ট্রদূতদের দৌড়াদৌড়িটাকে শেখ হাসিনা যেমন সন্দেহের চোখে দেখতেন এবং এদের এই দৌড়াদৌড়ি বন্ধে সক্রিয় ভূমিকা রেখেছিলেন, সেটা কেন গুরুত্বপূর্ণ। দেখেন, সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক হওয়ার কথা, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনটাই যখন গড়ে তোলা এবং বজায় রাখা, আরো এগিয়ে নিয়ে যাওয়া রাষ্ট্রদূতদের জন্য একমাত্র দায়িত্ব, তখন বাংলাদেশে নিযুক্ত এই রাষ্ট্রদূতরা যখনই দেখবেন অন্যান্য বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে অতি ঘন ঘন দেখা সাক্ষাৎ করছেন, বুঝতে হবে তারা আসল সরকারকে, মানে নির্বাচিত সরকারকে চাপে রাখতে চাচ্ছেন, ওই সরকারকে ফেলে দেওয়ার জন্য আরেক পক্ষকে প্রস্তুত রাখছেন, কিংবা ওই পক্ষকে বলছেন আমিও পাশে আছি, তোমরা যদি ফেলে দিতে পারো আমরা আরো শক্তি যোগাবো। এমন কোনো ষড়যন্ত্র ছাড়া আসলে পৃথিবীর কোনো দেশে এরা রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ঘন ঘন দেখা করেন না, কারণ এটা তাদের একরকমের এখতিয়ার বহির্ভূত কাজ হিসেবে। যে কোনো দেশে, যে দেশে গণতন্ত্র, রাজনৈতিকভাবে আত্মসম্মানের চর্চা আছে, সে দেশে নিশ্চিতভাবে এগুলো রাষ্ট্রদূতদের এখতিয়ার বহির্ভূত কাজ হিসেবে বিবেচিত হবে। কিন্তু বাংলাদেশে এই যে ব্রেন্ট ক্রিস্টেনসেন এসেছেন পর থেকে, জানুয়ারিতে এলেন মার্কিন রাষ্ট্রদূত, আসার পর থেকে তিনি ক্রমাগতভাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে যাচ্ছেন, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যখন তখন ঢুকে যাচ্ছেন। মন্ত্রী মিনিস্টারের দরজা সবসময় তার জন্য খোলা, কারণ তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একেবারে সাক্ষাৎ বার্তা বহন করে বাংলাদেশে নিয়ে এসেছেন। কিন্তু তার চেয়েও ইন্টারেস্টিং হচ্ছে যে তারেক রহমান সরকারের চাইতেও এখন ঘন ঘন দেখা যাচ্ছে বৈঠক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। মানে একটা সরকার সবে গঠিত হয়েছে এবং বিরোধী দলের সঙ্গে তাদের একটা ভাগাভাগির সম্পর্ক, মানে একটা ভাগাভাগির নির্বাচনের মাধ্যমে বিরোধী দলকে 70টা আসন দেওয়া হয়েছে এবং একটা বোঝাপড়ার সরকার গঠিত হয়েছে। সেই সরকারটা গঠিত হওয়ার পরে কি সেই অস্থিরতা, যে অস্থিরতায় পিটার হাস কিংবা এখনো যিনি ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক, এদের 2023 সালের মতো অস্থিরতায় দিকে দিকে ঘুরে বেড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন কিংবা এখনো ব্রিটিশ রাষ্ট্রদূত থাকা সারা কুক, সে প্রশ্নটা তোলা অত্যন্ত জরুরি। দেখেন, ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক বাংলাদেশে যেই বিদেশি রাষ্ট্রদূতেরা বা বিদেশি দূতেরা 2024 আন্দোলনের সময় সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন, মানে পিটার হাস তো আর ঠিক জুলাই আগস্টে আর ছিলেন না, তার কমাস আগে তিনি চলে গেলেন বাংলাদেশ ছেড়ে, তার মেয়াদ শেষ হয়। কিন্তু সেই 2022 শেষ পুরো 2023 জুড়ে যারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে যেসব বিদেশি রাষ্ট্রদূতেরা সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তাদের একজন ছিলেন এই সারা কুক। মানে সারা কুক পিটার হাস একটা জুটি হয়ে উঠেছিলেন। এই সারা কুক শেখ হাসিনাকে ফেলে দিয়ে এতই খুশি ছিলেন যে ইউনূস সরকারের আমলটায় তিনি ঘন ঘন জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুধু তাই নয়, মানে তখন সেটা একটা বিস্ময় ছিল বটে, কারণ এই ব্রিটিশ সরকার বরাবর বাংলাদেশের সংসদে আরো বেশি নারী প্রতিনিধিত্ব কি করে বাড়ানো যায়, কি করে ডাইভার্সিটি আনা যায়, বৈচিত্র্য আনা যায়, এসব বিষয়ে যখন সরকারের পর সরকারকে উপদেশ দিয়ে গেছে, তখন জামায়াতে ইসলামীর সঙ্গে যখন ঘন ঘন বৈঠক করতেন এই সারা কুকেরা, প্রশ্ন ছিল যে কই জামায়াতে ইসলামী যে সংসদে কোনো নারীকে মনোনয়ন দেন না নির্বাচনে অংশগ্রহণের জন্য, সে বিষয়ে তো সারা কুকের কোনো প্রশ্ন নাই। কই সারা কুক তো ইউনূস সরকারের আমলে যে ভয়াবহ মববাজি চলছে, যে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা ব্যবস্থা যে পুরো ভেঙে পড়েছে, বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, নারী, মাজারে যাওয়া মানুষ, এরা সকলে যে অনিরাপদ বোধ করছে, বাংলাদেশে যে মানুষ পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, কই যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুকের, মানে যিনি মানবাধিকার প্রসঙ্গে ভীষণ সোচ্চার ছিলেন হাসিনার শেষ কটা বছর, কই তিনি তো কোনো মুখ খুলছেন না। এই সারা কুক এখন আবার ঘন ঘন জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করছেন। কেন? জামায়াতের আমিরের সঙ্গে এখন কোন উদ্বেগে তার এই সাক্ষাৎ? জামায়াতের আমিরের সঙ্গে, জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুকের সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছিল যে এই শেখ হাসিনার পতন ঘটানোর পেছনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা এই রাষ্ট্রদূত সারা কুক 2026 জানুয়ারিতে, মানে ফেব্রুয়ারির নির্বাচনটার আগেও একবার হঠাৎ করেই দিল্লিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং দিল্লির সংবাদ মাধ্যমের মাধ্যমে সে খবর তখন আমরা জানতে পেরেছিলাম যে তিনি ভারত গিয়ে উপস্থিত হয়েছিলেন, ভারত যাতে বিএনপিকে বাংলাদেশের নির্বাচনে সমর্থন না দিয়ে জামায়াতে ইসলামীকে সমর্থন দেয়, এবং তিনি সেখানে গিয়ে তখন চেয়েছিলেন দিল্লির সাউথ ব্লকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের সঙ্গে, মানে এস জয়শঙ্কর, অজিত দোভাল থেকে শুরু করে কর্তা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে ভারত সুস্পষ্টভাবে তাকে জানিয়ে দিয়েছিল যে তার সঙ্গে যুগ্ম সচিব পর্যায়ের এই সারা কুকের সঙ্গে তাদের কোনো শীর্ষ কর্মকর্তার পক্ষে দেখা করা সম্ভব না। এরপর দিল্লিতে তিনি যখন সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এই সারা কুক, তখন 2026 জানুয়ারিতে গিয়ে দিল্লির সুশীল সমাজের প্রতিনিধিদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন এবং সাবেক কূটনীতিকদের যে বাংলাদেশে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি দারুণ অবস্থায় আছে এবং এই যে 2024 জুলাই আগস্ট পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকার হিসেবে জামায়াতে ইসলামী সবচেয়ে নির্ভরযোগ্য হতে পারে। অবশ্যই ভারতের সাবেক কূটনীতিক সুশীল সমাজের প্রতিনিধিরা সারা কুকের এ কথা তো মানেনি নাই, তারা বরং এ কথা সংবাদ মাধ্যমে ফাঁস করে দিয়েছিলেন যে এই সারা কুক জামাতের পক্ষে এক রকমের ওকালতি করতে দিল্লি পর্যন্ত গিয়ে হাজির হয়েছিলেন। এখন সারা কুক সাক্ষাৎ করেছেন গিয়ে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এবং বিরোধী দলীয় নেতার জাতীয়
জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে সাক্ষাৎ করার সময় তিনি ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক কাউন্সিলরকে নিয়ে গেছেন, দ্বিতীয় সচিব রাজনৈতিক কাউন্সিলর টিমোথি ডাকেটকে নিয়ে গেছেন, দ্বিতীয় সচিব রাজনৈতিক কেটি ওয়ার্ডকে নিয়ে গেছেন। মানে এটা একটা রীতিমতো পলিটিক্যাল মিটিং, এবং সেখানে গিয়ে তিনি জামায়াতে ইসলামীর ছায়া সরকার ও ছায়া বাজেট উদ্যোগের প্রশংসা করেছেন। মানে জামায়াতে ইসলামী ছায়া সরকার গঠন করবে শুনেছিলাম বটে ফেব্রুয়ারি মাসে, এরপর গঠন করেছেন কিনা সেটা এখন পর্যন্ত জানি নাই, আর গঠন করলে সেটারই বা কি মাঝে যা বা কি ফল নিয়ে এসেছে তাও জানি না। ছায়া বাজেট মানে এই বাজেট তারা প্রণয়ন করছেন এরকম একটা উদ্যোগ শুনেই কেন সারা কুক এত খুশি হয়ে গেলেন? মানে কি জামায়াতে ইসলামী যে কোনো সময় সরকার গঠন করতে প্রস্তুত সেটা জেনেই কি তাহলে ছায়া সরকার ছায়া বাজেট উদ্যোগকে প্রশংসা করে একে আরো উস্কে দিতে সারা কুকের গিয়ে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করা? দেখেন, ব্রেন ক্রিস্টেনসেন মার্কিন রাষ্ট্রদূত, তিনি তো এসেছেন থেকে অস্থির, কারণ বিরাট বাণিজ্য চুক্তি বাস্তবায়নের দায়িত্ব নিয়ে তিনি এসেছেন। চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব ছুটাতে তিনি এসেছেন। জামায়াতে ইসলামী এবং বিএনপি দুই দলকেই যে বাণিজ্যের বিষয়ে একমত করে তারপর নির্বাচনটা অনুষ্ঠানের সুযোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র, সেটা কিন্তু আপনাদের সকলেরই মনে থাকবে। কারণ নির্বাচনের মাসখানেক আগে 16ই জানুয়ারি তারিখে যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার রীতিমতো ভার্চুয়াল বৈঠক করে জামায়াতে ইসলামীর আমির এবং বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তিটার বিষয়ে বিস্তারিত আলাপ করে এই আশ্বাস আদায় করে নিয়েছিলেন যে যে দলই ক্ষমতায় যাবে সে দলই মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তি মানবে। যেটার কথা আসলে খলিলুর রহমান বলেন যে তারা একা একা চুক্তি করেন নাই, বিএনপি জামাত জানতো। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র জানে তাদের স্বার্থ যদি সম্পূর্ণত তারেক রহমান সরকার উদ্ধার করতে না পারেন, তাদের অপশন আছে, এবং সেই অপশন যে তারা সবসময় খোলা রাখছেন। মানে তিস্তা ব্যারেজ প্রকল্প নাকি চীনকে দিয়ে দেবে বিএনপি, এমন কথা শোনা মাত্র তারা যে শুধু পানি সম্পদ মন্ত্রীকে ধমকাতে গেছেন কিংবা সরকারের আরো কর্তা ব্যক্তিদের কাছে ধমকাতে পৌঁছে গেছেন তাই নয়, এখন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন জামায়াতের আমিরের কাছে পৌঁছেছেন এবং জামায়াতে ইসলামীর আমিরের কাছে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত আলাপ করেছেন যে নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি, জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে। মানে এই টপিকগুলো শুনলেই আপনার মনে প্রশ্ন জাগবে যে কেন এসব নিয়ে আলাপ করতে বিরোধী দলীয় নেতার সঙ্গে আলাপ করতে যেতে হবে যখন দেশে একটা ঐক্যবদ্ধ সংসদ এবং স্থিতিশীল সরকার আছে। তার মানে এই বিদেশি শক্তিগুলো কিছুতেই মনে করছে না এই সরকার 5 বছর মেয়াদ পার করতে পারবে, কিংবা এই বিদেশি শক্তিগুলো মনে করছে তারা 5 বছর মেয়াদের আগেই হয়তোবা এই সরকারকে তাদের ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে। এবং এখন এত ঘন ঘন প্রকাশ্য দৌড়াদৌড়ি দেখে বরং মনে হচ্ছে এরা আসলে মনে করছেন কিনা খুব শিগগিরই বিএনপি সরকার, তারেক রহমান সরকার, যে সরকারটাকে তারা পরে মেনে নিয়ে বসিয়েছেন, সে সরকারটাকে তাদের ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে। আর তারেক রহমান সম্ভবত ভাবছেন যে যেহেতু এদের এক রকমের সমন্বিত সিদ্ধান্তে ভারত সহ পরাশক্তিগুলোর এক রকমের সম্মিলিত সিদ্ধান্তে তিনি ডিসেম্বরে দেশে ফিরতে পেরেছেন এবং ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হয়ে বসেছেন। কাজে এরা যা সিদ্ধান্ত নেবে শেষ পর্যন্ত তাই যেহেতু মেনে নিতে হবে, কাজেই এই রাষ্ট্রদূতেরা কখন কোথায় দৌড়ে যাচ্ছেন সে বিষয়ে কোনো বিধিনিষেধ বা বাধা নিষেধ আরোপ করে লাভ নাই, কারণ তার আসলে এদের সম্মতি ছাড়া টিকে থাকার কোনো শক্তি নাই। সম্ভবত সেটা ভাবছেন বলেই তারেক রহমান সরকার শুধু যে রাষ্ট্রদূতদের এসব দৌড়াদৌড়িকে প্রশ্রয় দিচ্ছেন তাই নয়, এই সম্প্রতি এ খবর বিভিন্ন মহল থেকে বেরিয়ে এসেছে যে ব্রেন ক্রিস্টেনসেন এ সরকারের কাছে তাদের কি প্রত্যাশা সেটা পরিষ্কার করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাড়িতে গিয়ে এই বাজেটের আগে উপস্থিত হয়েছিলেন এবং এরপর নাকি মার্কিন রাষ্ট্রদূত রীতিমতো আমাদের প্রধানমন্ত্রীকে তলব করেছিলেন, আর আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দৌড়ে তখন অর্থমন্ত্রীর বাড়িতে গিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট নির্দেশনা নিয়ে এসেছেন। কাজেই যুক্তরাজ্য যেখানেই যাচ্ছে সুস্পষ্ট নির্দেশনা নিয়ে যে যাচ্ছে এবং তারা জানে এ নির্দেশনা পালনে বিএনপি যেমন রাজি হয়ে ক্ষমতায় বসেছে,
সকল নির্দেশনা মেনে তাদের পছন্দ মতো সরকার পরিচালনার জন্য বাংলাদেশে অন্য শক্তিও তৈরি আছে, যে শক্তি ক্ষমতায় এলে হয়তো তাদের দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরির মাধ্যমে আরও বেশি প্রভাব বিস্তারের একটা সুযোগ তৈরি হবে।